দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। প্রবাসী বাংলাদেশিদের জন্য ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে দক্ষিণ আফ্রিকা। প্রতিনিয়তই দেশটিতে সন্ত্রাসী হামলা, ডাকাতির শিকার হচ্ছেন প্রবাসীরা। দূতাবাসের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 7 মাসেই দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত 66 জন বাংলাদেশি, যাদের মধ্যে অর্ধেকেরই মৃত্যু হয়েছে ডাকাতের গুলিতে। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2 দশক আগেও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের বাস ছিল হাতে গোনা। তবে এখন পরিস্থিতি বদলেছে। ব্যবসা বাণিজ্য অধিকতর সহজ ও লাভজনক হওয়ায় দেশটিতে উল্লেখযোগ্য হারে বেড়েছে বাংলাদেশির সংখ্যা। বর্তমানে সেখানে বসবাস করছেন অন্তত 1.5 লাখ প্রবাসী। অবশ্য পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে অনেক প্রবাসীকে শিকার হতে হয় নির্মমতার। প্রায় বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ঘটে ডাকাতির ঘটনা। কাঙ্ক্ষিত অর্থ না পেলে নির্বিচারে গুলি করে দোকান মালিক কর্মচারীদের হত্যা করা হয় অহরহ। দেশটির বাংলাদেশ দূতাবাসের তথ্যে চলতি বছরেই এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 66 জন দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশির, যার মধ্যে 30 জনই হত্যার শিকার। এমন পরিস্থিতিতে প্রতি মুহূর্তে আতঙ্কে দিন কাটে প্রবাসীদের। আমরা সাউথ আফ্রিকাতে যারা ব্যবসায়ী আছি, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবসময় আমরা একটা আতঙ্কের মধ্যে থাকি। কখন যে এ দেশের কালোরা আসি, গান শো করে আমাদের থেকে সর্বোচ্চ করে নেয়, আমাদেরকে মারধর করে। এখানে দোকানের সিকিউরিটি নিরাপত্তার সিকিউরিটি রাখা দরকার এবং বেশি সচেতন হওয়া দরকার। বেশিরভাগ ক্ষেত্রেই প্রবাসে স্বজন না থাকায় এইসব ঘটনায় মামলা হয় না, ফলে বিচারও পায় না ভুক্তভোগীরা। মরদেহ দেশে ফেরত আনতেও নানা ভোগান্তিতে পড়তে হয় স্বজনদের। অনেক ক্ষেত্রে অবশ্য নিহত কর্মচারীর পরিবারের সহায়তায় এগিয়ে আসেন দোকান মালিকরা। আমরা যখন বাঙালিরা মারা যায়, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে, কেসটা লড়ি না, কেসটা করা হয় না, কোর্টে যায়। এই মৃত্যুর কোনো বিচার হয় না, কোনো মামলা হয় না, কোনো তদন্ত হয় না। আমার এখানে চাকরি করছিল, আমার এখানে চাকরি থাকা অবস্থায় সে মারা গেছে। এটা আমার দায়িত্ববোধ থেকে আমি বহন করতেছি। এই দেশ থেকে অন্তত যে লাশগুলা যায়, এগুলা যদি বাংলাদেশ সরকার নিজস্ব খরচ দিয়ে যদি এগুলার খরচ বহন করে, আমরা খুশি হব। প্রবাসীদের আশা, তাদের নিরাপত্তা নিশ্চিতে খুব শীঘ্রই যথাযথ ব্যবস্থা নেবে 2 দেশের সরকার। নুরুল আলম, যমুনা নিউজ, দক্ষিণ আফ্রিকা। ইউরোপিয়ান ক্রিকেট নেটওয়ার্কের উদ্যোগে পর্তুগালে অনুষ্ঠিত হচ্ছে ইউরোপিয়ান ক্রিকেট লিগ। বিভিন্ন দেশের খেলোয়াড়দের নিয়ে 8টি ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই লিগ। পর্তুগালের কুইম্ব্রা এলাকাতে অনুষ্ঠিত হচ্ছে এই খেলা। দেশটিতে গঠিত বাংলাদেশি ক্রিকেট ক্লাব ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব পর্তুগাল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। রোববার প্রথম রাউন্ডের 2টি খেলায় মাঠে নামছে দলটি। এই 2 ম্যাচে তাদের প্রতিপক্ষ কুইম্ব্রা নাইটার্স ও লিসবন ক্যাপিটাল। ফ্রেন্ডশিপি ক্রিকেট ক্লাব থেকে এক বাংলাদেশি এরই মধ্যে জায়গা করে নিয়েছে পর্তুগালের জাতীয় ক্রিকেট দলেও। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে পর্তুগাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী জহুরুল ইসলাম মুন। তার মাধ্যমে জানবো সেই খবরের বিস্তারিত। মুন, ইউরোপিয়ান ক্রিকেটে বাংলাদেশিরা কিভাবে অবদান রাখছে সেটা একটু জানতে চাই। একই সাথে নতুনরা কিভাবে পর্তুগালের ক্লাবগুলোতে খেলতে পারে? মনে একটু জানতে চাই যে ইউরোপিয়ান ক্রিকেটে বাংলাদেশিরা ঠিক কিভাবে অবদান রাখছে এবং নতুনরা কিভাবে পর্তুগালের ক্লাবগুলোতে খেলতে পারে। দর্শকটি আমরা সংযোগটিতে বিঘ্ন ঘটায় আমরা সেটি স্থাপন করতে পারি, নিশ্চয়ই পরবর্তীতে পেলে আপনাদেরকে নিয়ে যাব। ইউরোপ সফরে এসে পর্তুগালে মাঠ মাতালেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
শনিবার বিকেলে রাইজিং সিলেটের পক্ষে সাইনিং কুমিল্লার বিপক্ষে খেলেন তিনি। দেশটির আলমাদা স্টেশনে মাঠে হয় এই ম্যাচ। 52 রানের দারুণ ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটার অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 16 ওভারের এই টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেটের সাবেক এই অধিনায়ককে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা। এ সময় উপস্থিত ছিলেন সর্বস্তরের প্রবাসীরা। পর্তুগালে এসব ঘুরতে এসেছি কিন্তু খেলার একটা আয়োজন করেছেন এবং খেলছি। যদিও আমি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, কিন্তু আমি খেলছি সিলেটের হয়ে। হিন্দু মহাজোট সংযুক্ত আরব আমিরাত শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শারজার স্থানীয় একটি হোটেলে সম্মেলন উপলক্ষে সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন তপন সরকার। প্রধান অতিথি ছিলেন অদুল কান্তি চৌধুরী। আয়োজনের উদ্বোধক ছিলেন মৃণাল কান্তি ধর। আশীর্বাদক ছিলেন স্বামী উমা চন্দ। এ সময় বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের নানা নিপীড়নের তথ্য তুলে ধরেন। আলোচনা শেষে তপন সরকারকে সভাপতি, অনুপম ধরকে সাধারণ সম্পাদক, সজল চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক এবং স্বরূপ বিশ্বাসকে অর্থ সম্পাদক করে 2 বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাথগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী নাদানপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীদের অংশগ্রহণের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে হয় এই আয়োজন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও অংশ নেন কমিউনিটি ব্যক্তিত্বরা। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রাক্তন ছাত্র আবুল কাশেম। স্বাগত বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম। প্রধান অতিথি নাদানপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আব্দুল কালাম আজাদ। বক্তব্য রাখেন বেলাল আহমেদ, শিপু আহমেদ, হেলাল আহমেদ, মাসুম আহমেদ, আবুল মিয়া, দেলোয়ার হোসেন সহ অনেকেই। ইতালির ভেনিসে বসবাসরত ভৈরববাসীদের সংগঠন ভৈরব পরিষদ ভেনিসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ভেনিসের মেস্রে শহরে একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় এই কমিটি ঘোষণা করা হয়। প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল হকের সভাপতিত্বে হয় এই আয়োজন। নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা মোবারক হোসেন ও প্রধান পৃষ্ঠপোষক রহমতুল্লাহ মাস্টার পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে সভাপতি ও সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল রশিদ ভুইয়াকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়েছে। এছাড়া তোষণ খান সম্মানিত সদস্য, মোহাম্মদ নুরুজ্জামান সিনিয়র সহসভাপতি, রাজিবুল হাসান সহসভাপতি নির্বাচিত হয়েছেন। কমিটির মোট সদস্য 126 জন। 5 মাস ধরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়্যারহাউসে পড়ে থেকে নষ্ট হচ্ছে প্রবাসীদের আনা 25 টন কার্গো পণ্য। হঠাৎ নতুন ব্যাগেজ রুল ঘোষণার পর এসব পণ্য সামগ্রী খালাস আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষুব্ধ প্রবাসী এবং C&F এজেন্টরা। সাধারণত রমজান কিংবা ঈদ সামনে রেখে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশে ফেরার সময় নিয়ে আসেন গুঁড়ো দুধ, প্রসাধনী সামগ্রী, পোশাক সহ নানা গৃহস্থলী পণ্য। কিন্তু গেল 2 মার্চ থেকে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বন্ধ করে দেওয়া হয় ব্যাগেজ রুলের আওতায় আনা প্রবাসীদের এসব পণ্য খালাস। ফলে আটকে যায় 90টি চালানে আসা প্রবাসীদের 25 টন পণ্য। দীর্ঘদিন ধরে বিমানবন্দরের গুদামে পড়ে থেকে যায় এখন নষ্ট হওয়ার পথে। এ নিয়ে ক্ষুব্ধ প্রবাসীরা। এখানে পচনশীল অনেক দ্রব্য আছে যা দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই অনুরোধ, আমার সামানগুলো যেন তাড়াতাড়ি পাই। আজকে 3 মাস যাবত হয়ে গেছে, আমাদের কোনো ওই কার্গোগুলো দিছি এখনো কোনো পাচ্ছি না। যা দিছি তা তো অনেকে নষ্ট হয়ে যাওয়ার পথে। প্রবাসীদের পণ্য আনার বিষয়ে ব্যাগেজ রুলে উল্লেখ রয়েছে যৌক্তিক পরিমাণের কথা। ফলে এতদিন প্রতি চালানে 300 থেকে 350 কেজি পণ্য আনত প্রবাসীরা। কিন্তু কাস্টমস বলছে 100 কেজির বেশি পণ্য আনলে তা ধরা হবে বাণিজ্যিক পণ্য হিসাবে, যা অযৌক্তিক বলছেন C&F এজেন্টরা। আমি 4টা স্যান্ড আনলাম, এগুলো হয়তো আমি বন্ধু বান্ধবকে দিব বা আত্মীয় স্বজনকে দিব। এই ধরনের পণ্য সামগ্রীর ক্ষেত্রে কড়াকড়ি আর কতটুকু যুক্তিসঙ্গত আমি বুঝি না। আইন অনুযায়ী তারা ওখানে যারা কাজ করে তাদের দাবি হচ্ছে আইন অনুযায়ী যেন আমরা সুযোগ পাই। তবে কাস্টমস কর্তৃপক্ষের দাবি ব্যাগেজ রুলের অপব্যবহার করে বাণিজ্যিক পণ্য আনছে একটি চক্র, যে কারণেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
অন্য কারো মাধ্যমে যখন বেআইনিভাবে কোনো পণ্য পাঠানোর চেষ্টা করেন অথবা ফেক ডকুমেন্ট সাবমিট করেন অথবা কমার্শিয়াল পরিমাণের কোনো পণ্য আমদানির চেষ্টা করেন উইদাউট এলসি, তখন আইনানুগভাবে আমরা এটা রিলিজ করতে পারি না। বাট সেক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের যদি কোনো পারমিশন থেকে থাকে একমাত্র তখনই ওই পণ্যকে সার্করণ করা হয়। গেল বছরের অক্টোবর-নভেম্বর মাসে একই কারণে চট্টগ্রাম বিমানবন্দরে আটকা পড়েছিল প্রায় 200 টন পণ্য। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। তাজমহল গড়া না হোক, স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশে অনন্য নিদর্শন রাখলেন যুক্তরাষ্ট্রের এক কৃষক। প্রিয়জনের পছন্দের উপহার ফুল, তাই 50তম বিয়ে বার্ষিকী উপলক্ষে 80,000 একর এলাকা জুড়ে সূর্যমুখী চাষ করেছেন ক্যান্সারের কৃষক লি উইলসন। বিশাল সূর্যমুখীর ক্ষেতে নিয়ে চমকে দেন স্ত্রীকে। লি রেনে জুটির এই ভালোবাসার খবর আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যতদূর চোখ যায় সোনালী সূর্যমুখীর চোখ ধাঁধানো সৌন্দর্য। দীর্ঘ 80 মাইল এলাকা জুড়ে এই ফুলের বাগানের পেছনে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। নেহাত স্ত্রীকে চমকে দিতেই উদ্যোগটি নিয়েছিলেন কানসাসের কৃষক লি উইলসন। 50তম বিয়েবার্ষিকীতে স্ত্রী রেনেকে সাধ্যের মধ্যে বিশেষ কোনো উপহার দেওয়ার কথা ভাবছিলেন লি। তখনই মাথায় আসে এ পরিকল্পনা। অন্য ফসল চাষের কথা থাকলেও গত মে মাসে ছেলেকে সাথে নিয়ে গোপনে রোপণ করলেন সূর্যমুখীর চারা। 2.5 মাসের মাথায় সোনালী ফুলে হেসে ওঠে লির বিশাল বাগান। সে সবসময় ফুল ভালোবাসে, তাই পুরো জমিতে সূর্যমুখীর চারা লাগিয়েছি। প্রথমবার এই বাগানে এসে আবেগে অশ্রু ধরে রাখতে পারেননি রেনে। অসাধারণ অনুভূতি, নিজেকে খুব বিশেষ মনে হচ্ছে। এর চেয়ে ভালো কোনো উপহার হতে পারত না। প্রতি একরে গড়ে 15,000 হিসেবে 12 লাখের বেশি ফুল ফুটেছে লির বাগানে। সূর্যমুখীর সোনালী সৌন্দর্য আকৃষ্ট করছে পর্যটকদেরও। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। ধীরে হলেও শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। বর্ষিয়ান এই রাজনীতিককে এখনও রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। তার চিকিৎসার জন্য আলিপুর বেসরকারি হাসপাতালে 5 সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। রোববার সকালে তারা জানিয়েছেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব। রাইস টিউবের মাধ্যমে তাকে খাবার দেওয়া হতে পারে। গেল কয়েকদিন ধরে বুদ্ধদেব ভট্টাচার্য মারাত্মক জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বাড়িতে সিলিন্ডারের মাধ্যমে দেওয়া হচ্ছিল অক্সিজেন সাপোর্ট। শনিবার সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। 2021 সালে কোভিডেও আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরই মধ্যে তাকে দেখতে হাসপাতালে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানিয়েছেন চিকিৎসার সব খরচ বহন করবে রাজ্য সরকার। হাসপাতালে গেছেন গভর্নর সিভি আনন্দ বোসও। পশ্চিমবঙ্গে 2000 থেকে 2011 সালে পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।